ডিটেকটিভ টম, যে একটা রহস্য উদ্ঘাটন করতে গিয়ে নিজেই বুঝতে পারে না সে কিভাবে সত্যের কাছে পৌঁছাবে। ধীরে ধীরে সে পড়ে যায় এক মিথ্যার বেড়াজালে, আর শেষ পর্যন্ত যা হয় তা একদমই কল্পনার বাইরে। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল রাফিয়ান। আজকে আমরা এক্সপ্লেইন করব হলিউডের অসাধারণ একটি থ্রিলার মুভি রেপটাইল। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। মুভি শুরু হয় একটা বাড়ির সামনে। বাড়িটা বিক্রির জন্য টুলেট লাগানো ছিল। এই বাড়িতে একটা কাপল থাকে, তারা হচ্ছে সামার ও উইল। তাদের মাঝে কনভারসেশনে আমরা বুঝতে পারি সামার কোনো বিষয় নিয়ে চিন্তিত। তখন উইল সামারকে জানায় আজ তার একটা প্রোগ্রামে প্রেজেন্টেশন আছে এবং সামার যেন অবশ্যই সেখানে উপস্থিত থাকে। কিন্তু দেখা যায় সামার উইলের প্রেজেন্টেশনে আসেনি, এজন্য উইলের কিছুটা মন খারাপ হয়। তো বাড়িতে এসে উইল সামারের কাছে জানতে চায় সে কেন প্রেজেন্টেশন পার্টিতে যায়নি। তখন সামার উত্তরে বলে, আমি ঘুমিয়ে গিয়েছিলাম। এটা শুনে উইল আপসেট হয়ে নিচে চলে যায়। পরদিন সকালে সামার ঘর পরিষ্কার করতে গেলে সে টবের পেছনে একটি সাপের খোলস দেখতে পায়। অন্যদিকে আমরা দেখি উইল তার একটা ক্লায়েন্টের সাথে দেখা করতে এসেছে। এদিকে সামার কিচেন থেকে ঘরের মেইন দরজা খোলার শব্দ পেলে ভাবে হয়তো উইল এসেছে। সামার উইলকে উদ্দেশ্য করে বলে, আমি কিচেনে আছি। তো এরপর সন্ধ্যায় দেখানো হয় উইল বাসায় এসে দেখে ঘরের মেইন দরজা খোলা আর ঘরের সব বাতিগুলোও বন্ধ। সে সামারের নাম ধরে কয়েকবার ডাক দেয়, কিন্তু উইল সামারের কোনো উত্তর না পেয়ে সিঁড়ি দিয়ে ওপরে চলে আসে। আর ওপরে এসে উইল একদম শকড হয়ে যায়, কারণ কেউ সামারকে চাকু দিয়ে খুব বাজেভাবে স্টেপ করেছে। মেঝেতে সামারের নিথর দেহটা পড়া। এখানেই সিন শিফট হয়ে একটা রেস্টুরেন্টে চলে আসে। আমরা সেখানে মুভির মেইন ক্যারেক্টার ডিটেকটিভ টমকে দেখতে পাই। টম তার আঙ্কেল ক্যাপ্টেন অ্যালেন এবং তার কিছু কলিগদের সাথে ডিনার করছিল। তখন ক্যাপ্টেন অ্যালেনের কাছে একটা কল আসে। কলটা পেয়েই টম ও অ্যালেন সামারের বাড়ির দিকে রওনা দেয়। গাড়িতে অ্যালেন টমকে বলে, আমার এমএস হয়েছে। এমএস আক্রান্ত রোগীদের সেন্ট্রাল নার্ভ সিস্টেম যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে। অর্থাৎ এখানে অ্যালেনের সময় প্রায় শেষ হয়ে এসেছে। তো তারা ঘটনাস্থলে আসার পর আমরা টমের পার্টনার ক্যারির সাথে পরিচিত হই। তারা সবাই সামারের ঘরে গিয়ে দেখতে পায় খুনি সামারের গায়ে চাকু দিয়ে অনেকগুলো স্টেপ করেছে, আর চাকুটা এখনো সামারের গায়ে আটকে ছিল। এরপর টম বাহিরে গিয়ে সামারের এক প্রতিবেশীকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে সে একজনকে সামারের বাড়িতে প্রবেশ করতে দেখেছিল, কিন্তু লোকটা হুডি পরে থাকায় সে তার চেহারাটা দেখতে পায়নি। তবে সেই লোকটা কিছুটা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিল। তখন আমরা ভিড়ের মাঝে একটা লম্বা চুলালা ব্যক্তিকে দেখতে পাই, যে লোকটা অতি আগ্রহ নিয়ে পুলিশের কর্মকাণ্ডগুলো দেখছিল। টম লক্ষ্য করে বাড়ির আশেপাশে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। তো এই ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য উইলকে পুলিশ স্টেশনে ডাকা হয়। এখানে টম উইলের কাছে তাদের রিলেশনের ব্যাপারে জানতে চায়। উইল তখন তাকে জানায় তাদের সম্পর্ক একদম স্বাভাবিক ছিল, তারা প্রায় 1.5 বছর যাবৎ একসাথেই আছে আর তাদের খুব শীঘ্রই বিয়ে করার কথা ছিল। তখন টম জানতে চায় এখনো আপনারা বিয়ে করেননি কেন। উইল উত্তরে জানায় সামার এখনো টেকনিক্যালি ম্যারিড ছিল, অর্থাৎ সামারের যে আগের হাজবেন্ড ছিল তাদের মধ্যে এখনো ডিভোর্স হয়নি, এজন্যই উইল সামারকে এখনো বিয়ে করেনি। এরপর টম উইলের ডিএনএ স্যাম্পল, ফিঙ্গারপ্রিন্ট ও কয়েকটা ছবি তুলে নেয় এবং তাকে যেতে দেয়। দেখা যায় সেই রাতে সামারের মৃত্যু নিয়ে একটা প্রেস ব্রিফিং এর আয়োজন করা হয়, আর সেখানে আমরা সেই লম্বা চুলওয়ালা ব্যক্তিকে একটা ডায়েরি নিয়ে প্রবেশ করতে দেখি। অন্যদিকে পুলিশের চিফ অ্যালেনের কাছে জানতে চায় সামারের কেসটা কি টম হ্যান্ডেল করতে পারবে। অ্যালেন তখন উত্তরে বলে, আমাদের ডিপার্টমেন্টের সবচেয়ে সৎ ও বুদ্ধিমান ডিটেকটিভ হলো টম। মানে অ্যালেনের মতে এই কেসটা টমের থেকে ভালো আর কেউ হ্যান্ডেল করতে পারবে না। ব্রিফিং শেষে টম ও ক্ল্যারি ফরেন্সিক এক্সপার্টের সাথে দেখা করতে যায়। সেখানে ডক্টর জানায় খুনি সামারের গায়ে চাকু দিয়ে 33 বার স্টেপ করেছে, আর শেষবার এত জোরে স্টেপ করেছে যে চাকুটা সামারের হাড্ডিতে আটকে গিয়েছিল, যেটা কিনা তার হাড় কেটে বের করতে হয়েছে। আর খুনের আগে সামারের হাত রশি দিয়ে বাঁধা হয়েছিল। তবে এখানে কোনো সেক্সুয়াল হ্যারাসমেন্টের চিহ্ন পাওয়া যায়নি। আর সামারের হাতে এক ধরনের পেইন্টিং এর দাগ পাওয়া গেছে। এ ধরনের পেইন্টিং পুরোনো আমলের ঘরে ব্যবহার করা হতো। ফরেন্সিক এক্সপার্ট তাদের আরো জানায় সামারের বাড়ির পাশে ব্রাউন কালারের কিছু চুল পাওয়া গেছে, যে চুলগুলো সামারের নয়। পরীক্ষা করে জানা যাবে চুলগুলো কার। এছাড়া আর কিছু পাওয়া যায়নি। এরপর টম অফিসে এসে সিসিটিভি ক্যামেরার ফুটেজ চেক করে। ফুটেজে টম কিলারের সামান্য কিছু অংশ দেখতে পায়। টম লক্ষ্য করে গাড়ির পেছনের চাকার ক্যাপটা খোলা। টম কিছু একটা বুঝতে পেরে আবারও ইনভেস্টিগেশন করার জন্য সামারের বাড়িতে যায়। টম উইলকেও সঙ্গে করে নিয়ে যায়। সে উইলের কাছে থেকে সামারের এক্স হাজবেন্ডের একটা ছবি নিয়ে নেয়। অন্যদিকে আমরা সেই রহস্যময় লম্বা চুলালা ব্যক্তিটাকে দেখি, যে কিনা ওয়াশরুমে শাওয়ার নিচ্ছিল। এখানে দেখা যায় লোকটার মাথা থেকে কালো রঙের কিছু একটা বের হচ্ছিল।
এদিকে ক্ল্যারি সামারের ব্যাপারে তথ্য সংগ্রহ করে টমকে জানায় যে সামারের কোনো লাইফ ইন্স্যুরেন্স ছিল না। তবে ক্ল্যারি টমকে একটা ভিডিও দেখায়। ভিডিওতে আমরা দেখতে পাই সামারের এক্স হাজবেন্ড স্যাম বাসের মধ্যে বসে লুকিয়ে লুকিয়ে একটি লেডির চুল কেটে নিচ্ছে। আর তখন টম জানতে পারে স্যামের একটা অদ্ভুত শখ আছে। স্যাম মেয়েদের চুল দিয়ে বিভিন্ন ধরনের আর্ট বানিয়ে থাকে। এরপর টম ক্ল্যারিকে নিয়ে স্যামের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তারা স্যামের সাথে দেখা করলে স্যাম প্রথমে তাদের সব প্রশ্নের উত্তর দেয়। তখন টম লক্ষ্য করে সামারের হাতে যেই ধরনের রং পাওয়া গেছে ঠিক সেই ধরনের রং স্যামের হাতেও রয়েছে। তখন টম স্যামের হাতে লেগে থাকা রঙের ব্যাপারে জানতে চাইলে স্যাম সরাসরি দরজা বন্ধ করে দেয়। এরপর স্যাম টমদের উদ্দেশ্য করে বলে, আমি অ্যারেস্ট ওয়ারেন্ট ছাড়া কারো প্রশ্নের উত্তর দেব না। এরপর দেখা যায় টম বাকি অফিসারদের সাথে একটা ডিনারে অ্যাটেন্ড করতে আসে। তখন ওয়ালি নামের এক অফিসার তাদের সবাইকে একটা করে চাবির রিং উপহার দেয়। আর এই ওয়ালি ক্যারেক্টারটা কিন্তু অনেক ইন্টারেস্টিং, যে কিনা মুভির শেষের দিকে অনেক গুরুত্বপূর্ণ রোল প্লে করবে। পরের দিন অফিসে এসে টম সামারের ফাইল চেক করলে দেখে সামার রিসেন্ট টাইমে 6টা প্রপার্টি বিক্রি করেছে, তবে সে কোনো কমিশন নেয়নি। বিষয়টা টমের কাছে সন্দেহজনক মনে হয়। সে ক্ল্যারিকে নিয়ে উইলের বাসায় যায় এই বিষয় নিয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য। সেখানে গিয়ে টম জানতে পারে সামার তার কমিশনের টাকা সরাসরি না নিয়ে তার প্রপার্টিতে ইনভেস্ট করেছে, যেন এই টাকার ট্যাক্স না দিতে হয়। সামারের এই ইনভেস্ট করা প্রপার্টির মার্কেট ভ্যালু হচ্ছে $70,000। এর মানে হলো সামারের মৃত্যুতে সব থেকে বেশি লাভ হয়েছে স্যামের, কারণ টেকনিক্যালি স্যাম এখনো সামারের হাজবেন্ড। অর্থাৎ সামারকে খুন করার জন্য স্যামের কাছে একটা বড় মোটিভ ছিল। অন্যদিকে আমরা টমের ওয়াইফ জুডিকে তার ফ্রেন্ডের সাথে মর্নিং ওয়াক করতে দেখি। সেখানে জুডি তার ফ্রেন্ডদেরকে বলে টম যখন অন্য শহরে চাকরিতে ছিল তখন টমের পার্টনার সহ অন্য কিছু পুলিশদের ওপর ইনভেস্টিগেশন চলছিল। তবে টম সৎ হয় তারা ভয় পাচ্ছিল যে টম তাদের বিরুদ্ধে সাক্ষ্য না দিয়ে দেয়। তাই তারা টম ও জুডিকে বিভিন্ন উপায়ে হুমকি দেয়। এজন্য টমের আঙ্কেল অ্যালেন তাকে ট্রান্সফার করে এখানে আনার ব্যবস্থা করে। এদিকে দেখা যায় সেই লম্বা চুলওয়ালা ব্যক্তিটা উইলের বাড়িতে আসে। সে উইলকে কিছু মেইল ডেলিভারি দিয়ে বলে, তুমি কি আমাকে চিনতে পেরেছ? উইল বলে, না, আমি তোমাকে চিনি না। তখন লোকটা বলে, তুমি না চিনলেও তোমার মা আমাকে অবশ্যই চিনবে। এরপর লোকটা জোর করে উইলের বাড়িতে প্রবেশ করতে চায়, কিন্তু উইল তাকে কোনোভাবেই প্রবেশ করতে দেয় না। অন্যদিকে টম অফিসে এসে জানতে পারে সামারের ফোন ট্র্যাক করে জানা গেছে খুনের আগের দিন সামার তার বাড়ি থেকে 45 কিলোমিটার দূরে গিয়েছিল। আর সেই লোকেশনে সামার 14 মাস আগে একটি ঘর বিক্রি করেছিল। টম সেখানে গিয়ে দেখে সামারের বিক্রি করা ঘরটা ছিল একটি চার্চ। টম চার্চের ভিতরে গিয়ে একটি রঙের কৌটা দেখতে পায়, আর সামারের হাতে ঠিক এই রংটাই পাওয়া গিয়েছিল। তখন টম চার্চের কেয়ারটেকারের কাছে জানতে চায় সে সামার বা স্যাম নামের কাউকে চেনে কিনা, কিন্তু লোকটা জানায় সে সামার বা স্যাম নামের কাউকে চেনে না। গাড়িতে এসে টম একটা ফোন কলের মাধ্যমে জানতে পারে সামারের বডি থেকে পাওয়া চুলগুলো কোনো মানুষের চুল নয়, এগুলো হচ্ছে প্লাস্টিকের ফেক চুল। অন্যদিকে আমরা সামারের ফিউনারেলে উইলকে দেখতে পাই। উইল লক্ষ্য করে দূরে দাঁড়িয়ে কেউ তাকে ফলো করছে। তখন উইল লোকটার পিছু নিলে হঠাৎই লোকটা গায়েব হয়ে যায়। এতে উইল কিছুটা ভয় পেয়ে টমের সাথে দেখা করতে যায়। উইল টমকে জানায়, কিছুদিন যাবৎ একটা লোক আমাকে ফলো করছে। সেই লোকটা জোর করে এক রাতে আমার বাড়িতে প্রবেশ করতে চেয়েছিল। এখানেই আমরা লম্বা চুলওয়ালা ব্যক্তিটার ব্যাকগ্রাউন্ড জানতে পারি। লোকটার নাম হচ্ছে ইলাই। উইলের বাবা কোনো এক সময় ইলাইয়ের বাবার প্রপার্টি কিনতে চেয়েছিল। প্রথমে ইলাইয়ের বাবা তার প্রপার্টি বিক্রি করতে না চাইলেও পরে উইলের বাবার কাছে প্রপার্টি বিক্রি করে দেয়। আর এর কিছুদিন পরে ইলাইয়ের বাবা সুইসাইড করে। এরপর থেকেই ইলাই তার বাবার মৃত্যুর জন্য উইলের ফ্যামিলিকেই দোষী ভাবতে থাকে। এদিকে টম অফিসে এসে জানতে পারে সামার একবার ড্রাগসের বিষয়ে ইনফরমেশন দিতে এফবিআই তাকে পুলিশের কাছে এই বিষয়ে ইনফর্ম করতে বলেছিল, কিন্তু সামার কখনো পুলিশকে ফোনই দেয়নি। এরপর টম ও ক্ল্যারি ইলাইয়ের সাথে দেখা করতে যায়। তারা ইলাইয়ের ডিএনএ স্যাম্পল নিতে চাইলে ইলাই তাদের মানা করে দেয়। তখন টম ইলাইকে ওয়ার্নিং দিয়ে বলে সে যেন উইলের ফ্যামিলি থেকে দূরে থাকে। সামারের ঘরে আরেকবার তল্লাশি করার জন্য উইলকে নিয়ে টম ও কয়েকজন অফিসার সেখানে যায়। তখন উইল তাদেরকে বলে সে রাতে উইল সামারকে সিপিআর দেওয়ার চেষ্টা করেছিল, অর্থাৎ সামারের বুকে চাপ দিয়ে শ্বাস প্রশ্বাস চালানোর চেষ্টা করেছিল, কিন্তু সামার তার আসার আগেই মারা যায়। তখন টমের ফোনে একটা কল আসে। টম ও অ্যালেন ফোনে কথা বলার জন্য বাইরে চলে যায়। তারা ফোন কলের মাধ্যমে জানতে পারে স্যামের নামে অ্যারেস্ট ওয়ারেন্ট বের হয়েছে, কারণ পুলিশ জানতে পেরেছে স্যাম ড্রাগসের ব্যবসা করে। ফোর্স নিয়ে টম স্যামের বাড়ির দিকে যায় তাকে অ্যারেস্ট করতে।
সে স্যামকে রেস্টুরেন্ট দেখালে স্যাম বলে আমি একটু ওয়াশরুমে যাব। টম ক্ল্যারিকে স্যামের সাথে ওয়াশরুমে পাঠায়। এদিকে টম ওয়ালে একটি পেন্টিং দেখতে পায়, যে পেন্টিং এ কিনা মানুষের চুল ব্যবহার করা হয়েছে। ওদিকে স্যাম ক্ল্যারির থেকে বন্দুকটা ছিনিয়ে নিয়ে তার উপরে গুলি করা শুরু করে। এরপর টম স্যামের উপর পাল্টা আক্রমণ চালালে স্যাম লাফ দিয়ে বাইরে চলে যায়। এরপর দেখা যায় টমের গুলিতে স্যাম মারা গেছে। এরপর পুলিশরা স্যামের ঘর তল্লাশি করে। তারা স্যামের ঘরে অনেকগুলো ড্রাগস পায়। দেখা যায় একটি ড্রাগসের প্যাকেটে গুলি লেগেছে। তখন একজন পুলিশ সেখানে রঙিন টেপ লাগিয়ে দেয়। টম বাইরে এলে তার গানটা সিনিয়র অফিসার নিয়ে নেয়, কারণ তার জন্যই একটা খুন হয়েছে, আর এজন্য টমকে কিছুদিনের জন্য চাকরি থেকে সাসপেন্ড করা হয়। অন্যদিকে একটা বারে আমরা উইলকে দেখতে পাই, যে দুজন মেয়ের সাথে মেকআউট করার ট্রাই করছে। তাদের মাঝে একজন আবার সামারের মতো রিয়েল এস্টেট এজেন্ট। এর কিছুদিন পর টম আবার তার পোস্ট ফিরে পায়। দেখা যায় তার জন্য সবাই একটা ওয়েলকাম পার্টির আয়োজন করেছে। সেই রাতে বোর্ড গেম খেলার সময় টম লক্ষ্য করে ওয়ালির হাতে একটা রোলেক্সের ঘড়ি। বিষয়টা টমের কাছে একটু সন্দেহজনক লাগে। তখন টম ওয়ালিকে জিজ্ঞেস করে, তোমার ঘড়িটা অনেক সুন্দর। ওয়ালি তার ঘড়িটা খুলে টমকে দিয়ে বলে, তুমি চাইলে এটা নিতে পারো, কিন্তু টম ঘড়িটা নিতে অস্বীকৃতি জানায়। পরদিন টম অফিসে এসে সামারের হাতে ছবিগুলো ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারে কিছু একটা তার নজর এড়িয়ে যাচ্ছে। টম তার হাতের ছবিগুলো নিজের কাছে রেখে দেয়। এরপর বাড়িতে এসে টম ছবিগুলো তার ওয়াইফকে সাথে নিয়ে ভালোভাবে পর্যবেক্ষণ করলে বুঝতে পারে সামারের হাতে কামড়ের দাগ লেগে আছে। অফিসে এসে টম স্যামের দাঁতের সাথে সামারের হাতের কামড়ের দাগ ম্যাচ করানোর জন্য একটা টেস্ট করানোর অনুমতি চায়, কিন্তু দেখা যায় সামার হাতে কামড়ের দাগটা তেমন একটা গভীর না হওয়ার কারণে এটা জানা যায়নি যে আসলে কামড়টা কে দিয়েছিল। টমের আঙ্কেল তার কাছে জিজ্ঞেস করে, কেসটা কি এখন বন্ধ করে দেওয়া উচিত? টম বলে, একদমই না। এরপর টম বাসায় এসে একটা নিউজে দেখে একটা কার অ্যাক্সিডেন্ট হয়েছে এবং গাড়ি থেকে পুলিশ অনেকগুলো ড্রাগস পেয়েছে। টম লক্ষ্য করে স্যামের ঘরে যেই ধরনের ড্রাগস পাওয়া গিয়েছিল এই গাড়ি থেকেও ঠিক সেই ধরনের ড্রাগসই পাওয়া গেছে, এবং ড্রাগসের একটা প্যাকেটে রঙিন কস্টেপ লাগানো ছিল। আর এই নিউজটা ইলাইও দেখছিল। সেই রাতে টমের কাছে উইলের একটা কল আসে। সে উইলের বাড়ি গিয়ে জানতে পারে তাদের বাসার কাঁচ ভেঙে কেউ ঘরে ঢুকেছিল, কিন্তু চোর বাড়ি থেকে কিছুই নিয়ে যায়নি। টম যখন উইলের বাসায় গিয়েছিল তখন টমের ওয়াইফ বাইরে কিছু একটা শব্দ পায়, আর টম ফিরে আসার পর আমরা দেখি জুডি ইলাইকে গান পয়েন্ট করে রেখেছে। জুডি বলে, এই লোকটা আমাদের ঘরে প্রবেশ করার চেষ্টা করেছিল। তখন ইলাই টমকে উদ্দেশ্য করে বলে, আমি চুরি করতে আসিনি, আমি শুধু তোমার সাথে কথা বলতে এসেছিলাম। এরপর টম ইলাইয়ের কোনো কথা না শুনে পুলিশকে কল করে। তখন ইলাই টমকে উদ্দেশ্য করে বলে, সামারের খুনি হচ্ছে উইল। আমার কাছে উইলের বিরুদ্ধে সব প্রমাণ আছে, আর অ্যাক্সিডেন্টের পর যে ছেলের গাড়ি থেকে ড্রাগস পাওয়া গেছে সেই ছেলেটা উইলের হয়ে কাজ করে। ইলাই টমকে আরো অনেক কিছুই বলতে চাচ্ছিল, কিন্তু ততক্ষণে সেখানে পুলিশ চলে আসে। পুলিশ ইলাইকে ধরে নিয়ে যায়। এরপর টম লক্ষ্য করে ইলাই একটা পেন ড্রাইভ রেখে গেছে। টম পেন ড্রাইভটা ওপেন করলে সেখানে অনেকগুলো ইম্পর্টেন্ট ফাইল দেখতে পায়। টম দেখে সামার যতগুলো প্রপার্টি বিক্রি করেছে তার সবগুলোর লিস্ট এখানে আছে। টম লক্ষ্য করে সামার বেশিরভাগ প্রপার্টি হোয়াইট ফিশ অ্যাসেট নামের একটা কোম্পানির কাছে 0 কমিশনে বিক্রি করেছে। এর থেকেও সন্দেহজনক বিষয় হলো বিক্রি হওয়া সবগুলো প্রপার্টি ড্রাগসের কারণে কোনো না কোনো সময় পুলিশের হাতে চলে গিয়েছে। গাইস, বিষয়টা আর একটু ভালোভাবে ব্যাখ্যা করলে তোমাদের বুঝতে আরো সহজ হবে। আসলে এখানে এক ধরনের চোর পুলিশ খেলা চলছিল। যেসব প্রপার্টি হোয়াইট অ্যাসেট নামের কোম্পানি ক্রয় করেছিল সেসব প্রপার্টি প্রথমে ড্রাগসের কারণে পুলিশের আন্ডারে চলে আসে, আর সেই প্রপার্টিগুলো পুলিশের ডিপার্টমেন্ট থেকে নামমাত্র মূল্যে সামারের মাধ্যমে হোয়াইট ফিশ অ্যাসেট নামের কোম্পানির কাছে বিক্রি করা হয়েছিল। ইলাইয়ের বাবার সাথেও ঠিক এমনটাই ঘটে। প্রথমে তার বাড়ি থেকে ড্রাগস পাওয়া যায়, এজন্য পুলিশ তার বাড়ি জব্দ করে, যা কিনা পরে হোয়াইট অ্যাসেট কোম্পানি কিনে নেয়। আর এই কারণে ইলাইয়ের বাবা ড্রাগসের মিথ্যা অভিযোগ সইতে না পেরে সুইসাইড করেছিল। অর্থাৎ এখানে একটা ষড়যন্ত্র করে বাড়িতে ড্রাগস রাখা হয়, আর তারপর পুলিশ এসে বাড়িটা জব্দ করে নেয়। আর এরপর পুলিশের কাছে থেকে বাড়িটা অল্প মূল্যে কিনে চড়া দামে বাইরে বিক্রি করা হয়, মানে অল্প খরচে বিশাল প্রফিট। এখানে আসলে বোঝা যাচ্ছে পুলিশ ওই বিশাল স্ক্যামের সাথে জড়িত। তো টম দেখে সেই হোয়াইট অ্যাসেট নামের কোম্পানির সবগুলো প্রপার্টি বিক্রি করে দিলেও একটা প্রপার্টি এখনো সেলের জন্য আছে, যেটা এখনো বিক্রি হয়নি। টম সেখানে গিয়ে দেখে ঘরটা একদম খালি। তবে ফিরে আসার সময় টম দেখে সেই বাড়িটা বিক্রির জন্য টুলেট ঝুলছে, সেটাতে উইলের মায়ের ছবি লাগানো। এটা দেখে টম বুঝতে পারে
উইলের মায়ের সাথে সেই হোয়াইট অ্যাসেট কোম্পানির কোনো না কোনো কানেকশন আছে। টম তখন খোঁজখবর নিয়ে জানতে পারে সেই হোয়াইট অ্যাসেট কোম্পানি আসলে সত্যিকার অর্থে এক্সিস্টই করে না, অর্থাৎ এটা একটা ফেক কোম্পানি। দেখা যায় সেই কোম্পানির হটলাইন নাম্বারগুলো বন্ধ থাকলেও একটা নাম্বার এখনো চালু আছে, তবে সেটা এখন একটা প্রাইভেট সিকিউরিটি কোম্পানির নাম্বার। টম দেখে ওয়ালি তাকে যে চাবির রিংটা দিয়েছিল সেটার পেছনেও একই কোম্পানির নাম লেখা। এরপর টম কার অ্যাক্সিডেন্টে পাওয়া ড্রাগসগুলো চেক করলে দেখে একটা প্যাকেটে সেই একই ধরনের রঙিন টেপ লাগানো যেটা স্যামের ঘর থেকে পাওয়া ড্রাগসের প্যাকেটে পুলিশ লাগিয়েছিল। তখন টম সিকিউরিটি অফিসারকে জিজ্ঞেস করে স্যামের ঘর থেকে পাওয়া ড্রাগসগুলো এখন কোথায়। অফিসার উত্তরে বলে সেই ড্রাগসগুলো নষ্ট করার জন্য সেদিনই ডিসপোজাল ইউনিটে নিয়ে গেছে। ওদিকে আমরা দেখি কেউ একজন ইলাইয়ের জামিনের ব্যবস্থা করে দিয়েছে। ইলাই বাড়িতে আসলে তার সাথে দেখা করতে উইল আসে। উইল ইলাইয়ের কাছে পেনড্রাইভটা চাইলে ইলাই বলে আমার কাছে কোনো পেনড্রাইভ নেই। তখন ইলাইয়ের পেছনে কেউ একজন এসে দাঁড়ায়, তবে সে আসলে কে সেটা এখানে দেখানো হয় না। এরপর সিন শিফট হয়ে টমের কাছে চলে আসে। ক্যান্টিনে বসে কফি খাচ্ছিল, তখন সেখানে ওয়ালি এসে তাকে অনেক আজব আজব কথা বলতে থাকে, যেমন তোমার আর আমার মধ্যে পার্থক্য কি জানো, তুমি কি এই গানটার ব্যাপারে জানো, এসব কথা বলতে থাকে। এরপর টম ইলাইয়ের জামিনের ব্যাপারে জানতে পেরে তার বাড়িতে যায়, কিন্তু ইলাইয়ের বাড়িতে কেউ ছিল না। সেই রাতে টম তার ওয়াইফকে নিয়ে একটা রেস্টুরেন্টে ডিনারে গেলে সেই একই রেস্টুরেন্টে টম উইল ও তার মাকে উইলের নতুন গার্লফ্রেন্ডের সাথে দেখতে পায়। টম সেখানে গিয়ে উইলের সাথে কিছুক্ষণ কথাবার্তা বলে আবারও জুডির কাছে ফিরে আসে। পরের দিন টমের আঙ্কেল অ্যালেনের বার্থডে ছিল। টম রেডি হয়ে পেনড্রাইভটা তার জুতোর ভেতর লুকিয়ে রাখে। দেখা যায় পার্টিতে টম অ্যালেনকে পেনড্রাইভটা দেওয়ার জন্য সুযোগ খুঁজছিল। যখন সে ফাইনালি অ্যালেনকে পেনড্রাইভটা দিতে যাবে ঠিক তখনই ওয়ালি সেখানে চলে আসে। ওয়ালিকে দেখে টম পেনড্রাইভটা আবারও লুকিয়ে ফেলে। ওয়ালি এসে টমকে কনগ্রেটস জানায়, কারণ ডিপার্টমেন্ট থেকে তাকে মেডেল দেওয়া হবে, কারণ সে সততার সাথে কাজ করেছে এবং তার পার্টনার ক্ল্যারির জীবন বাঁচিয়েছে। পার্টি শেষ করে টম অ্যালেনের গ্যারেজে গিয়ে দেখে কভার দিয়ে একটা গাড়ি ঢাকা। কভার সরালে টম দেখে এটা সেই গাড়ি যেটা দিয়ে কিলার স্যামের বাড়িতে গিয়েছিল। তখন সেখানে অ্যালেন চলে আসে। সে টমকে বলে তুমি যা ভাবছো তা ভুল, আমি এই গাড়িটা একজনের জন্য রেখেছি, এখানে যা দেখেছো সব ভুলে যাও। টম বাড়ি যাওয়ার সময় তাদের গাড়িটা পুলিশ দাঁড় করায়। টম পুলিশের থেকে জানতে চায় সে কেন তাকে দাঁড় করিয়েছে। পুলিশ অফিসার তাকে বলে তুমি স্টপ সিগন্যালে দাঁড়াওনি। পুলিশ টমের ড্রাইভিং লাইসেন্স দেখে এবং মেডেলের জন্য কনগ্রেটস জানায়। পুলিশটা তাকে তার বাড়ি পর্যন্ত ফলো করে। তারা বাড়িতে এলে পুলিশ চলে যায়। এখানে টম জুডিকে সামারের ব্যাপারে সবকিছু খুলে বলে। তখন অ্যালেন টমকে ফোন করে পরদিন সকালে দেখা করতে বলে। অ্যালেন জানায় তার সাথে জরুরি কথা আছে। টম ভাবে সকালে হয়তো অ্যালেন মেডেলের বিষয়ে তার সাথে কোনো কথাবার্তা বলবে। দেখা যায় টম সেই রাতে ডিপার্টমেন্টের হেড চিফ মার্টিকে পেনড্রাইভটা দিয়ে দেয় এবং পরদিন সকালে অ্যালেনের বাড়ি যাওয়ার জন্য চিফকে রেডি থাকতে বলে। সকালে টম চিফকে সাথে নিয়ে অ্যালেনের বাড়িতে গেলে অ্যালেন কিছুটা উইয়ার্ড দৃষ্টিতে টমের দিকে তাকায়। তারা ঘরের ভিতরে প্রবেশ করলে টম অ্যালেনের কাছে জানতে চায় তার আন্টি কোথায়। অ্যালেন জানায় সে চার্চে গিয়েছে প্রার্থনা করার জন্য। তখন চিফ তাদের বলে তোমরা উপরে গিয়ে বসো, আমি একটু ওয়াশরুম থেকে আসছি। চিফ ওয়াশরুমের দিকে গেলে অ্যালেন টমকে উদ্দেশ্য করে বলে তুমি জলদি পালিয়ে যাও। টম অবাক হয়ে জানতে চায় কেন, কি হয়েছে। অ্যালেন বলে তুমি তাদের পেনড্রাইভ দিয়ে দিয়েছো। এটা বলে অ্যালেন সিঁড়ি দিয়ে উপরে উঠে যায়, কিন্তু কেউ একজন তার মাথায় গুলি করে তাকে নিচে ফেলে দেয়। টম গিয়ে চিফের দিকে বন্দুক তাক করে। চিফ কিছু করার আগেই টম তাকে উড়িয়ে দেয়। ওদিকে সিঁড়ি দিয়ে ওয়ালি নেমে আসে। সাথে সাথে টম ও ওয়ালি একে অপরের দিকে বন্দুক তাক করে ধরে। দেখা যায় বাইরে বাচ্চারা খেলা করছিল, তাদের একটা খেলনা উড়ে এসে ঘরের কাছে লাগে। এতে ওয়ালি চমকে ওঠে আর এই সুযোগেই ওয়ালির উপর টম গুলি চালায়। টম আহত ওয়ালির কাছে গেলে ওয়ালি বলে আমি আমার পায়ের দিকটা অনুভব করতে পারছি না। ওয়ালি টমকে অনুরোধ করে সে যেন তাকে পুরোপুরি খতম করে দেয়, কিন্তু টম তাকে না মেরে 911-তে কল দেয়। এরপর সিন কাট হয়ে উইলের কাছে চলে আসে। উইল একটা মাঠে গলফ খেলছিল, সেখানে এফবিআই এসে তাকে ধরে ফেলে। আর এখানেই এই মুভিটা শেষ হয়ে যায়। তো মুভির গল্পটা এখানে শেষ হলেও সবচেয়ে বড় প্রশ্ন হলো সামারের খুনি তাহলে কে, আর ইলাই কোথায় গায়েব হয়ে গেল। আসলে মুভির শুরুতে যে টম এক লেডিকে জিজ্ঞাসাবাদ করছিল সেই লেডি তখন উত্তরে বলেছিল কিলার কিছুটা ফানি ওয়েতে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিল। আর ঠিক তখনই আমরা দেখেছিলাম চিফ টমের পেছনে কিছুটা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে থাকে। এর মানে সামারের খুনিটা আসলে চিফই। ইলাইকে জামিনে বের করেছিল উইল, মানে হচ্ছে উইলের বাসায় কাঁচ ভেঙে কেউ ঢুকেছিল কিন্তু কিছু চুরি করে।
করেনি। আসলে ইলাই উইলের বাসায় ঢুকেছিল এবং পেনড্রাইভটা চুরি করে নিয়ে আসে। অর্থাৎ পুলিশের পুরো ডিপার্টমেন্টই এর সাথে জড়িত ছিল। তারা প্রথমে একটা বাড়িতে ড্রাগস রেখে আসতো, এরপর সেখানে অভিযান চালিয়ে বাড়িটা সিল করে দিত। আশা করি তোমরা এই কঠিন মুভির গল্পটা একটু হলেও বুঝতে পেরেছো। আর এই ধরনের মুভিকে বলা হয় ওপেন এন্ডিং মুভি। এই ধরনের মুভিতে গল্পটা এমন ভাবে শেষ করা হয় যেন দর্শকরা মুভির গল্পের সমাপ্তিটা নিজের মতো করে ভাবতে পারে। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবে। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।